এটা হয়তো কঠিন হবে টু ট্রেস ব্যাক যে অ্যাকচুয়ালি ক্ষতটা কবে থেকে সৃষ্টি হয়েছে। আমরা যদি আইনের দিক থেকে দেখি তাহলে 1861 সালের আইন যেটা ছিল সেটা মূলত ছিল কলোনিয়াল মাস্টারদের টু রিপ্রেস দ্য এইখানকার যে জনগণরা আছে। বাট এইটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই ক্ষতটা সবচেয়ে গভীর হয়েছে গত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময়। তো সেই জায়গা থেকে আমরা যদি প্রথম স্টেপের কথা বলি তাহলে আমাদের প্রথমে অ্যাকনলেজ করতে হবে যে এই ক্ষতটা এক্সিস্ট করে, এবং অ্যাট দ্য সেম টাইম এইখানে একটা অ্যাপোলজির ব্যাপার আছে আর কি, বিশেষ করে পুলিশের কাছ থেকে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে পুলিশের যারা শীর্ষ কর্মকর্তারা আছেন তারা হচ্ছে তাদের জায়গা থেকে ব্যাপারটা অ্যাকনলেজ করেছেন এবং তাদের জায়গা থেকে ক্ষমা প্রার্থনা করেছেন। কমিশনের জায়গা থেকে এজ এ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং মেম্বার হিসাবে আমার তিনটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। সেটা হলো ভিকটিম গত 15 বছর ধরে যারা বিভিন্নভাবে পুলিশি নিপীড়নের শিকার হয়েছে, এবং হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা পুলিশের সরাসরি আক্রমণের শিকার হয়েছে তাদের সাথে আমাদের একটা ডিসকাশন আয়োজন করা আর কি, সভা আয়োজন করা, যাতে করে আমরা একটা রিয়েলিটি চেক পাই। আমাদের যেই পুলিশ কর্মকর্তারাও আমাদের কমিশনের মেম্বার হিসেবে আছেন তারা যাতে একটা রিয়েলিটি চেক পায় যে গত 15 বছর বাংলাদেশের জনগণের সাথে কি হয়েছে এবং কি পরিমাণ ক্ষত তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে সেখানেও আমাদের পুলিশ সদস্য যারা তারা অ্যাপোলজাইজ করেছে। তো এই জায়গা থেকে যদি বলি যে এই যে ক্ষত অ্যাকনলেজ করা, এবং তার সাথে আরেকটা বিষয় যেটা জরুরি সেটা হলো যেসব পুলিশ পারপেট্রেটর আছেন আর কি, যারা সরাসরি গুলি করেছেন জনগণের বুকে, তাদের বিচারটা নিশ্চিত করা। তো এর মাধ্যমে মানে আমরা যদি হিলিং প্রসেসটাকে একটা ক্ষত সৃষ্টি থেকে তো আমাদের হিলিং প্রসেসে যেতে হবে, এটাকে যদি একটা প্রোগ্রেস মিটার হিসেবে দেখি তাহলে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে যারা পারপেট্রেটর তাদের বিচারটা নিশ্চিত করা। তো এটা আমাদের সংস্কার কমিশন আওতাভুক্ত না, বাট এটা আমি এখান থেকে বার্তা দিতে চাই যে এই বিচারটা যত দ্রুত নিশ্চিত করা যাবে, ট্রাস্টটা রিবিল্ড করা তত সুবিধাজনক হবে আর কি। এই জায়গা থেকে আমি একটু আসতে চাই যে কেন এই যে পুলিশের সাথে এই যে জনগণের এই যে দূরত্ব, এই যে ক্ষতটা, সেইটা সৃষ্টি হয়েছে গত 15 বছরে, সেইটার দিকে যদি আমি মনোযোগ দিই, তা প্রথমে যদি দেখি যে আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং আমি পরিসংখ্যান দিই, এটা আমি পুলিশ হেডকোয়ার্টার থেকে সরাসরি পেয়েছি। এই পরিসংখ্যানটা গত 15 বছরে 2009 থেকে 2024 পর্যন্ত ডিআইজি যে পদটা আছে সেটার পোস্টের এগেইনস্টে প্রমোশন হয়েছে 200%। অ্যাডিশনাল ডিআইজি যে পদটা রয়েছে সেটার পদের এগেইনস্টে প্রমোশন হয়েছে 491%, এবং অ্যাডিশনাল এসপি যে পদটা রয়েছে সেটার এগেইনস্টে প্রমোশন হয়েছে 332%। এইটা থেকে আমাদের আসলে একটা বার্তা দেয় যে কি পরিমাণ ক্ষমতার কেন্দ্রিকতা হয়েছে আর কি। পুলিশ তো জনমুখী হইতে হবে, কিন্তু সেই জায়গা থেকে মূলত এই যে এইগুলো তো ম্যানেজারিয়াল পোস্ট, এগুলো তো পাওয়ারের পোস্ট, এরা হচ্ছে ক্ষমতার বেশি কাছাকাছি থাকবে আর কি পলিটিশিয়ানদের সাথে বা স্বরাষ্ট্রমন্ত্রী বা যাদের বলি আর কি, সেসব কনসার্নেটের কাছে এরা হচ্ছিল বেশি কাছের লোক। কিন্তু সেই তুলনায় পুলিশ যেখানে জনগণের সাথে ডিরেক্ট ইন্টারঅ্যাক্ট করার জায়গাটা, সেই জায়গাটায় আমরা দেখেছি যে কনস্টেবল হয়েছে 32%, তারপরে হচ্ছে এসআই হয়েছে 100-র উপরে, এটা এক্সাক্ট নাম্বারটা আমি মনে করতে পারছি না, বাট এইগুলো খুব ইনসিগনিফিকেন্ট নাম্বার। যে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে আসলে ক্ষমতার কি পরিমাণ সেন্ট্রালাইজেশন হয়েছে, এবং পুলিশ জনমুখী না হয়েছে হলো ক্ষমতামুখী। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে কথাটা যে ইমিডিয়েটলি, এবং এটা চলমান থাকবে, পুলিশের ডিসেন্ট্রালাইজেশনের যে জায়গা। এখন ডিসেন্ট্রালাইজেশনটা কোথা থেকে হবে? তো আমরা যে বলছি যে এইটা শুরু হওয়া উচিত বটম আপ অ্যাপ্রোচ আর কি, কমিউনিটি লেভেল থেকে। আমরা চাই যে কমিউনিটিতে আমাদের একটা মানে আমরা ছাত্র জনতা বা একটা সাধারণ মানুষ পুলিশকে দেখবে এজ এ গার্জিয়ান হিসেবে, নট এজ এ মানে এমন একটা পার্সন যাকে দেখলে আমরা ভয় পাবো, একটা এলিয়েনেটেড ফিল করবো, ব্যাপারটা তা না। এজ এ গার্জিয়ান হিসেবে পুলিশের কাছ থেকে এবং আমাদের কাছ থেকেও সেম পরিমাণ দরদ থাকবে, যাতে করে আমরা একে অপরের প্রতি একটা আস্থা অনুভব করতে পারি। তো সেই জায়গা থেকে আসলে আমরা বলছি কমিউনিটি পুলিশিং এর কথা, যে এটা কাজ করছে না, কিন্তু আমাদের হয়তো সেই জায়গাটায় নজর দেওয়া উচিত আর কি, যে আমাদের কমিউনিটির যে ট্রাস্টেড পার্সনরা আছে
এবং যারা সবার কাছে একসেপ্টেড, নট যে তারা পলিটিক্যালি খুব ইনফ্লুয়েন্স বা খুব বেশি প্রভাবশালী, ব্যাপারটা তা না, যাদের ট্রাস্ট আছে এবং তাদের সাথে পুলিশের একটা কন্টিনিউয়াস কোরিলেশন। তাহলে হবে কি, পরবর্তীতে যখন কেউ যদি এই জুলাই আগস্টের মতো অবস্থা তৈরি করতে চায়, তখন কমিউনিটি থেকেই প্রথম বাধাটা আসবে আর কি। তো এইভাবে পুলিশের এই জনমুখীকরণের জায়গাটা তৈরি করা, এবং এই যে কমিউনিটির কাছ থেকে বাধাটা আসে, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলতেছি চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা। তো এই চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে আমরা যদি কমিউনিটি থেকে তৈরি করি, অ্যাট দ্য সেম টাইম স্ট্রাকচারাল জায়গা থেকেও দেখার ব্যাপার আছে আর কি। আমরা গুম কমিশনের সাথে বসেছি, সেখান থেকে একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস পেয়েছি যে একজন পুলিশ কর্মকর্তা যিনি হয়তো অ্যারেস্টের দায়িত্বে আছেন, সে মামলা করার দায়িত্ব আছেন, সে ওইখান থেকে তার কাছ থেকে রিমান্ডে পিটিএ 164 মানে বের করার দায়িত্ব আছেন। তো প্রবলেমটা আমরা দেখছি, এবং এট দ্য সেম টাইম এখানে কিন্তু ইনসেন্টিভ আছে, সে যত 164 বের করতে পারবে তার জন্য তার বিপিএন আরো কিছু পদবি আছে, পুরস্কার আছে, সেগুলো সে পাবে। এই যে ইনসেন্টিভের যে মেসটাপ অবস্থাটা, এটা কেন হয়েছে? এখানে দেখেন যে সেম পুলিশ কর্মকর্তা বা সেম টিম যখন এই প্রসেসের মধ্যে দিয়ে আছে, তখন কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সটা নাই। তো এইখানে চেক অ্যান্ড ব্যালেন্সটা কিভাবে আনা যায়? ইট ক্যান বি একজন, আমরা যদি এখানে কোনো ওইটাকে কি বল, প্রসিকিউটর যদি আমরা ইনভলভ করতে পারি, দ্যাট ক্যান বি অ্যান অল্টারনেটিভ। আমি জাস্ট বলছি আর কি। সো চেক অ্যান্ড ব্যালেন্সটা কি খারাপ অবস্থা। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখি যে পুলিশের, জি ধন্যবাদ, আমি শেষ করছি আর কি। তো এই যে চেক অ্যান্ড ব্যালেন্স, এইটাকে আমরা কমিশন দিয়ে করতে পারি কিনা। তো কমিশনের জায়গাটাও আমাদের তাহলে সেটা দেখতে হবে যে আমরা যেই ফর্মে কমিশন, যে ফরম্যাটটা হবে, সেই ফরম্যাটে এমন মানুষের থাকতে হবে যারা হচ্ছে কোনো ধরনের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তর এগেনস্টে তারা ভয়েস রেজ করতে পারে। এবং এই ক্ষেত্রে সার্চ কমিটি কারা হবে সেটাও ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে অবশ্যই আমরা যে সংস্কারগুলো দিব, সেই সংস্কারগুলোর জায়গায় পলিটিক্যাল উইলটাও অনেক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা বলবো। তো আমাদের এখানে আমি বিশ্বাস করি যে পলিটিক্যালি ইনভলভ যারা আছেন, আমি তাদের কাছে সেই বার্তাটা দিতে চাই যে আমরা চেষ্টা করব একটা কম্প্রিহেন্সিভ সংস্কার প্রস্তাব দিতে। আমরা আশা করি আপনারা সেটা অন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ কাজী জারিফ রহমান। জুলাই আগস্টের অভ্যুত্থানে বাংলাদেশের সকল মানুষ অংশ নিয়েছে, ধনী দরিদ্র, ছাত্র জনতা, ছিন্নমূল মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলকেও বাদ ছিল না। ছাত্রদের ভূমিকাটা প্রধান ছিল নিঃসন্দেহে বলা যেতে পারে। কিন্তু অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে পলিটিক্যাল প্রসেস এটা লক্ষ্য করা গেছে যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভূমিকা ছিল, তাদেরকে আমরা পরবর্তী প্রক্রিয়ায় অনুপস্থিত দেখছি। আমাদের মেয়েদের যে ভূমিকা ছিল বাংলাদেশের ইতিহাসে, ছাত্রীদের যে ভূমিকা, অগ্রণী ভূমিকা ছিল, তাদেরকে আমরা নানা ক্ষেত্রে অনুপস্থিত দেখছি। এমনকি পাবলিক ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রেও আমরা প্রায় অধিকাংশ পাবলিক ইউনিভার্সিটির প্রতিনিধিদের অনুপস্থিত দেখছি পুরো প্রক্রিয়ায়। আজকের এই আলোচনায় দুজন ছাত্র প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এবং অ্যাক্টিভিস্ট হিসেবেও তারা বেশ সক্রিয়। আমি অনুরোধ করব কথা বলবার জন্য এই মুহূর্তে।